বাংলাদেশ দল এমন একটা ভাইবস নিয়ে ফাইনালি ক্যান্ডির উদ্দেশ্যে কলম্বো ছাড়বে, যেখানটায় অনেক বেশি আত্মবিশ্বাসী দলটা। যে দলের মিডল অর্ডার নিয়ে সমস্যা, যে দলের হেড কোচ অনুপস্থিত, যে দলের ক্যাপ্টেন্সির পরিবর্তন নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক হয়েছে, যেই দলটা প্রথম ম্যাচে 5 রানে 7 উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে দোষে পড়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে 1-1 সমতা আনা বাংলাদেশের, যেখানে দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজ জয়ের কথা ছিল, সেই বাংলাদেশ দল এখন অন্যরকম। যে জয় বাংলাদেশ পেয়েছে এবং যেভাবে বাংলাদেশ পেয়েছে, এই প্রেক্ষাপটে আমিনুল ইসলাম বুলবুল, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হ্যাড প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট রোল। বাংলাদেশ জিতেছে এবং জয়ের পরে আমি ক্রিকেটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। ন্যাশনাল টিমের যে 11টা খেলেছে, অন্তত 4 জন ক্রিকেটারের সাথে কথা বলেছি। ম্যানেজমেন্টের সদস্য হিসেবে যারা এখানটায় রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা ইনশিওর করেছে বাংলাদেশ যেদিন মুখোমুখি হলো শ্রীলঙ্কার সেকেন্ড ম্যাচে, মজার ব্যাপার কি, তার আগের রাতে এখানকার লোকাল টাইম রাত 9:30টার দিকে প্রেসিডেন্টের কল আসে। সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল শুধু একটা কথাই বলেছে, বাংলাদেশের এই দলটার সেই সামর্থ্য রয়েছে, র্যাঙ্কড 4th টিম শ্রীলঙ্কা যতই হোক না কেন, প্রথম ম্যাচে বাংলাদেশ যতই পরাজিত হোক না কেন, বাংলাদেশ 10 নম্বর দল যতই হোক না কেন, বাংলাদেশ গেল প্রায় একটা বছরে মাত্র 12.5% ওয়ানডে জিতেছে, সেই ঘটনা যতই সত্য হোক না কেন, সে অ্যাবিলিটি এই তরুণদের মধ্যেই রয়েছে, যারা সাকিব, তামিম, মুশফিক রিয়াদদেরকে প্রপারলি রিপ্লেস করতে পারে, এবং সেই সূচনাটা শ্রীলঙ্কা থেকে হওয়া সম্ভব। বিভিন্ন সময় আমরা দেখেছি বোর্ড প্রেসিডেন্টরা নাক গলান, ঝাড়ি মারেন, ভেতরের খবর বাইরে দেন। বুলবুলের সাথে দলের ফোরাম আপের এই খবরটা বাইরে এসেছে বাংলাদেশ দল যখন জয়টা রেজিস্টার করেছে তারপরে। বাংলাদেশ দলের খেয়াল করে দেখবেন, এখানটায় কোনো বড় ক্রিকেটার নেই। আমরা হাহুতাশ করছিলাম গত কিছুদিন থেকে, রিপোর্টস যেগুলো হচ্ছিল, প্রত্যেকটা রিপোর্টের মূল কথাই হচ্ছে প্রায় 19 বছর 20 বছর এত বছর পর বাংলাদেশ খেলতে নামছে ওয়ানডেতে বিগ 5-এর কাউকে ছাড়াই। কেউ নেই, অন্তত একজন হলেও ছিল বিভিন্ন সময়ে। সেই দলটা অভিষেকের 1 ম্যাচ পরেই 2 জন পারফর্মার দ্বারা কিভাবে উদ্বেলিত হলো। ভারত মহাসাগরের ঢেউ যেন বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং বলেছে বাংলাদেশের জয়ের বার্তা। খেয়াল করে দেখবেন, তানভীর ইসলাম ডেবু ম্যাচে 1 উইকেট পেয়েছিলেন। ওই পার্টিকুলার ম্যাচে তিনি চেষ্টা করেছেন যতটুকু রানের চাকা অচল রাখা যায়। পরের ম্যাচে 5 বাংলাদেশ দলের যে সময়টা উইকেট দরকার ছিল, 75 পর্যন্ত 10 ওভারে মাত্র 1টা উইকেট, ঝড় টাইফুন বইয়ে দিচ্ছিলেন কুশল পেরেরা, 22 বলে 50 তুলে নিলেন, 9টা 4 একটা ছক্কা, 10টা বাউন্ডারি, ওভার বাউন্ডারি থেকেই এলো তার 42 রান। ডাউন দ্য উইকেটে গিয়ে খেলতে গেলেন, লেগ বিফোরের আবেদন, আম্পায়ারের না। মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভীর কনফিডেন্ট যে দ্যাট ওয়াজ আউট। মেহেদী হাসান মিরাজ, আমরা যতই মজা নেই না কেন যে তার অ্যাপিলগুলো আসলে সঠিক হবে না, ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। তার আগে যদি আমরা খেয়াল করি, মাধুসাঙ্কাকে তিনি ফিরিয়েছেন, 5টা উইকেট নিয়েছেন। প্রথম 4টা যখন নেন তখন শ্রীলঙ্কা 6 উইকেট, মানে 6 উইকেটের প্রথম 4টাই তার। ভাবা যায়, প্রথম 4 উইকেটের প্রথম 3টাই তার। এরকম একটা সিচুয়েশন যেখানটায় বাংলাদেশ 25 বল আগে অল আউট হয়ে গেছে 250-এর কাছাকাছি। তার মানে কি, অল আউট হয়ে গেছে বাংলাদেশ সত্য, কিন্তু এখানটায় রান রয়েছে। সেই সত্যকে মিথ্যা প্রমাণিত করে শ্রীলঙ্কাকে দোষিয়ে দেওয়ার ক্ষেত্রে তানভীর কি একটা রোল প্লে করলেন। সাকিব আল হাসানকে আমরা যারা মিস করছিলাম, আমরা বাহাতি অর্থোডক্স একজনকে যখন মিস করছিলাম, তখন তানভীর যেন তারই ছায়া হয়ে এলেন। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন তানভীরের মতোই, তানভীরের সাথে একই সাথে অভিষিক্ত হওয়া পারভেজ হোসেন ইমন। কত আলোচনা, নাইম শেখ খেলবে কি খেলবে না, ওপেনিং এ কে খেলবে, 5 জন ওপেনার আমার প্রিয় লিপু ভাই স্কোয়াডে রেখেছেন, ইনক্লুডিং শান্ত। দলের আস্থা অবশেষে সেই ইমনের উপরে, যে ইমন কদিন আগে টি-20-তে শতক হাঁকিয়েছেন, আজকে তিনি ওয়ানডের প্রথম শতকটা পেতেই পারতেন, শেষ পর্যন্ত সেটা হয় নাই। তবে যেটা হয়েছে সেটা তিনি তার আগমনী বার্তা দিয়েছেন। প্রথম ম্যাচে যখন অল্পতে আউট হয়ে গেছেন, তার ইন্টেন্টটা এমন ছিল, বোলার যেই হোক, প্রতিপক্ষ যেই হোক, উই হ্যাভ টু অ্যাটাক। এই যে অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে খেলেছে, আমি আমার কন্টেন্টে বলেছি যে এই ব্যাটারটাকেই চাই, এরকম ব্যাটসম্যানকে আমরা চাই, যিনি ডিফেন্স করবেন না, প্রতিপক্ষের চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আগ্রাসী ব্যাটিং করবেন। সেই ইমন আজকে 97 স্ট্রাইক রেটে 69 বলে 67 রান যখন করেন,
বাংলাদেশের তখন মোমেন্টাম ক্রিয়েট হয়। নাজমুল হোসেন শান্তর সাথে তার যে পার্টনারশিপ, সেটা বাংলাদেশের অন্তত একটা মিনিমাম বেস তৈরি করতে হলেও হেল্প করেছে। দ্বিতীয় ম্যাচে খেলতে এসে যখন উচিত ছিল, স্বাভাবিক প্রেক্ষাপটে যে ব্যাপারগুলো আমরা দেখি যে ক্রিকেটাররা কি করেন, পরের ম্যাচটা যেন কনফার্ম হয়, 20-30 রান করবেন, অ্যাটাকিং হবেন না, 80 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, পারভেজ ইমনের মধ্যে সেই শঙ্কা, সেই ভয় নেই। তিনি জাস্ট মেরেছেন, বাংলাদেশকে উড়িয়েছেন। যে ক্রিকেটারে খেলার কথাই ছিল না, লিটন কুমার দাসকে নিয়ে এত টানাটানি, আরো মোটামুটি 40-50টা সুযোগ দেয়া যায় কিনা, আরো 3-4টা সিরিজে তাকে খেলানো যায় কিনা, এই যখন আলোচনার কেন্দ্রে, আমি যখন তাকে নিয়ে কন্টেন্ট করি, তখন এটা নিয়ে একটা পক্ষ যখন বাজেভাবে আমাকে সমালোচিত করে, দুঃখজনক হলেও সত্য, সেই লিটন কুমার দাসের পরিবর্তে যিনি খেললেন, যাকে নিয়ে আসা হলো লিটনের ওই পজিশনটায়, মানে ওই ব্ল্যাঙ্ক হওয়ার স্পটটাতে, শামীম পাটোয়ারি আজকে কি রোলটা প্লে করেছেন। এক প্রান্তে তানভীর, আরেক প্রান্তে শামীম পাটোয়ারি। যে শ্রীলঙ্কা ফ্লাইং স্টার্ট করেছিল, দে আর আন্ডার চিপা। খেয়াল করে দেখেন, শামীম পাটোয়ারি এসে প্রথম ওভার মেইডেন নিলেন। শামীম পাটোয়ারি যেন এখানে শ্রীলঙ্কার মাঠের মূর্তিয়া মুরালি ধরনে পরিণত হলেন। শামীম পাটোয়ারির পুরো স্পেলটা বাংলাদেশের যে আস্কিং রান রেটে ব্যাট করছিল শ্রীলঙ্কা বাংলাদেশের এগেইনস্টে, সেখানটায় বাংলাদেশের বোলিং ইনিংসকে অক্সিজেন দিয়েছে। ব্যাট হাতে শামীম পাটোয়ারি 23 বলে 22 করেছেন, ফালতু একটা শট খেলে আউট হয়েছেন। তাকে ট্র্যাপ করার জন্যই আউটসাইড লেগ যেভাবে একটা বাউন্স মারা হলো, ফিল্ডার জায়গা মতো দাঁড়িয়ে শামীম মারলে, মিস টাইমিং হলে অথবা প্রপার টাইমিং না হলে ওখানটায় গিয়ে পড়বে, বাউন্ডারি লাইনে ধরা খেলেন শামীম পাটোয়ারি। কিন্তু ওই 22টা রান ক্লিনিক্যাল ছিল, গুরুত্বপূর্ণ ছিল। এই যে 3টা ক্যারেক্টারের কথা বললাম, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, কেউ কখনো ভেবেছিলেন যে যেই দলটা এই মুহূর্তে র্যাঙ্ক 4th, এটা তো এমনি এমনি হয়নি, প্রতিপক্ষের বিপক্ষে ভালো করেই শ্রীলঙ্কা এই পর্যায়ে এসেছে, যে দলটা বাংলাদেশের বিপক্ষে 1 নিলে এগিয়ে থাকা দল, সেই দলের বিপক্ষে বাংলাদেশ এই পারফরমেন্সটা করবে। বাংলাদেশে এই পার্টিকুলার 3 ক্রিকেটার যাদের দ্বিতীয় ম্যাচ মাত্র, অভিষেকের পরের ম্যাচটা খেলতে নেমেছেন, তারা এই পারফরমেন্স করতে পারবে, এই চিন্তাটা কেউ করেছিল? কেউ করেনি। নতুন বাংলাদেশকে এভাবে এগিয়ে যেতে হবে, যেই বাংলাদেশে প্রত্যেকেই হবেন ক্যাপ্টেন। মিরাজের দলে খুব লক্ষণীয়, মাঠে সবাই ইনপুট দিচ্ছে। নাজমুল হোসেন শান্ত প্রত্যেকটা ম্যাচে ইনপুট দিচ্ছেন, অভিভাবকের ভূমিকায় যেন তিনি এখানটায়। তাওহিদ হৃদয় ইনপুট দিচ্ছেন, মেহেদী হাসান মিরাজ সবাইকে ভাবাতে পেরেছেন, সবাই যেন ক্যাপ্টেন। সবার সেই অথরিটি রয়েছে, যদি প্রপার কোনো ডিসিশনে তাদের ইনভলভমেন্ট দরকার হয়, অথবা মনে হয় যে এটা করা যেতে পারে, ক্যাপ্টেন ডু দিস, ইয়াস ইউ ক্যান টেল ইউর অ্যাডভাইস। এই যে একটা ব্যাপার, পুরো বাংলাদেশে এই ব্যাপারটাই মিসিং ছিল। হেড কোচ নেই এখানটায়, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফিরা কেউ নেই। বাংলাদেশ দলের এত কিছু না থাকার পরেও একটা জিনিস আছে, আত্মবিশ্বাস।